নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে G7 সম্মেলন 2025, যেটা আমাদের বর্তমানে চলছে, যেটা কিন্তু 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং 17 জুন পর্যন্ত চলছে। তো এখান থেকে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আমরা দেখে নেব এবং তোমাদের জন্য শেষের দিকে এমসিকিউ ফরম্যাটে কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো, তোমরা সকলে একটা লাইক অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে এখনো যদি করে না থাকো, এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, শেয়ার সকলে করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে, অবশ্যই যুক্ত হয়ে থাকবে, কারণ এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাও। তো চলো আজকে আমরা দেখে নিই G7 সামিট 2025, যেটা আয়োজন দেশ বর্তমানে রয়েছে কানাডা 2025 সালের এই যে 51তম এডিশন রয়েছে, অর্থাৎ এই যে সংস্করণটা, সেটা 2025-এর 51তম সংস্করণ G7 সামিটে। এখানে কিন্তু আমাদের দেখতে হবে আয়োজক দেশ যেটা, সেটা কিন্তু কানাডা কিন্তু হোস্ট করছে 2025-এর G7 সামিট। 51তম G7 সম্মেলন, যেটা কিন্তু 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, জুন মাস 2025 পর্যন্ত এটা কিন্তু চলছে। কোথায়? কানাডার আলবার্টার কানানাক্সিতে এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে 2002 সালে যে 28তম G8 শীর্ষ সম্মেলনের পর এটি কিন্তু এই স্থানে, অর্থাৎ কানানাক্সিতে এটা কিন্তু আয়োজিত হচ্ছে, যেটা কিন্তু দ্বিতীয় G7 শীর্ষ সম্মেলন। ঠিক আছে, পরবর্তী আমরা দেখছি এখানে কানাডার প্রধানমন্ত্রী কে রয়েছেন? মার্কি কার্নি। তিনি 51তম G7 সম্মেলনের সভাপতিত্ব করছেন। কে রয়েছেন? কানাডায় এটা হচ্ছে, তার জন্য কানাডার প্রধানমন্ত্রী, তার নাম রয়েছে মার্ক কার্নি। তিনি কিন্তু 51তম G7 সম্মেলনের সভাপতিত্ব করছেন। কানাডায় অনুষ্ঠিত G7 যে সামিট রয়েছে, এখানকার যে তালিকা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব, যেখানে 2025 সালের এটি সপ্তমবারের মতো এটা কিন্তু হচ্ছে G7 সম্মেলন, অর্থাৎ কানাডায় কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেটা কিন্তু 2025-এর সপ্তমবার, অর্থাৎ 7 টাইমস কিন্তু এটা কিন্তু হচ্ছে। 1981 সালে অটোয়াতে কিন্তু এটা হয়েছিল। এছাড়া 1988-তে হয়েছিল, যেটা টরন্টো অন্টারিওতে। এছাড়া 1995 সালে হয়েছিল, যেটা কিন্তু হয়েছিল কোথায়? হ্যালিফ্যাক্স নোভা স্কটিয়াতে। 2002-তে কানানাক্সি আলবার্টা এখানে, অর্থাৎ এই স্থানেই কিন্তু আবারও হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি 2025-এ। 2010 সালে হয়েছিল, যেটা কিন্তু অন্টারিওতেই হয়েছিল, মুস্কাকাতে। এছাড়া 2018-তে যেটা হয়েছিল সেটা কিন্তু চালেভয়েক্স কুবেকে অঞ্চলে কিন্তু হয়েছিল, এবং 2025-এ আমরা যেটা দেখছি আলবার্টা কানানাক্সি যে অঞ্চলটা রয়েছে কানাডা, সেখানে কিন্তু এটা আয়োজিত হচ্ছে, যেটা কিন্তু এই নিয়ে টোটাল কানাডায় কিন্তু এটা 7 টাইমস। এবং যদি বলি এই স্থানে, অর্থাৎ কানানাক্সিস যে আলবার্টা অঞ্চলটা রয়েছে কানাডার, সেখানে কিন্তু এই নিয়ে দুবার কিন্তু আয়োজন হচ্ছে এই G7 সম্মেলন। এবার আমরা দেখে নেব G7 শীর্ষ সম্মেলনটা কি রয়েছে। তো G7 অর্থাৎ গ্রুপ অফ 7, তাই তো? তো এই যে G7 যেটা রয়েছে বিশ্বের 7টি ধনী এবং শিল্পোন্নত দেশের একটি আনুষ্ঠানিক দল। এই দেশের যে নেতারা বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা এবং সমন্বয় সাধনের জন্য বার্ষিক শীর্ষ সম্মেলনে মিলিত হন। G7 হলো 7টি সর্বাধিক যে শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের একটি আনুষ্ঠানিক গোষ্ঠী, যার নিজস্ব কোনো স্থায়ী সচিবালয় নেই। তো এটাই হচ্ছে G7, অর্থাৎ গ্রুপ অফ 7। আমাদের এখানে 7টি কিন্তু গুরুত্বপূর্ণ দেশের একটা সমষ্টি, তো সেটাই বলা হচ্ছে গ্রুপ অফ 7। 7টি দেশের গ্রুপে কে কে রয়েছে সেটাও আমাদের দেখতে হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের 4টা অপশন দিয়ে দেবে, বলবে কে সদস্য রয়েছে বা কে নয়। তো এখানে আমাদের দেখে নেব যে G7 এর সদস্য দেশ যারা রয়েছে: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এদের সকলকে নিয়ে আন্তঃসরকারি রাজনৈতিক এবং অর্থনৈতিক ফোরাম, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন একটি অগণনা সদস্য। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখে নেবে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এবং ইনক্লুডেড কিন্তু রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এখানে G7 সদস্য যেখানে কিন্তু গঠন করা হয়েছে, G7 1975 সালে G6 নামে কিন্তু এটা শুরু হয়েছিল। কবে শুরু হয়েছিল? 1975 সালে এটা কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে যখন, এবং তখন কিন্তু শুরুর সময় এটা কিন্তু G6 নামে পরিচিত ছিল, কারণ এখানে 6টি দেশ ছিল। এই 6টি শিল্পোন্নত দেশ নিয়ে কিন্তু G6 কিন্তু গঠন করা হয়েছিল। প্রাথমিকভাবে G7 সদস্যের 6 সদস্য ছিল, যারা কে কে ছিল? ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইটালি। এবং আমাদেরকে দেখতে হবে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা এক্সামে জিজ্ঞাসা করা হবে, যে গ্রুপ অফ 7-এর শেষতম যে সদস্য, অর্থাৎ সপ্তম সদস্য দেশ, সে কত সালে জয়েন করছে এই G7-এ? সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কানাডা। কানাডা 1976 সাল, অর্থাৎ
পরবর্তী বছরেই কিন্তু কানাডা কিন্তু যুক্ত হচ্ছে এই G7 এর সাথে, তখন কিন্তু এটা G6 থেকে G7 এ পরিচিত এখানে কিন্তু পরিগণিত হচ্ছে। এখানে 1997 সালে রাশিয়া যোগদানের পর এটা কিন্তু গ্রুপ অফ 8 হয়ে যায়, অর্থাৎ আমরা G8 সম্পর্কেও জানি। G8 কোনটা? যখন রাশিয়া 1997 সালে এটাই যোগদান করছে, তখন এটা G7 থেকে আবার G8 এ রূপান্তরিত হয়। ঠিক এইরকমভাবে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করার পর রাশিয়াকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়। কোশ্চেন কিন্তু এটাও আসতে পারে, দুটো আসতে পারে, অবশ্যই তোমরা দুটোই দেখে রাখবে, ঠিক আছে। 2014 সালে ইউক্রেন যখন ক্রিমিয়া দখল করছে, তখন রাশিয়াকে কিন্তু এখানে কিন্তু সেই গ্রুপ থেকে কিন্তু বহিষ্কার করা হচ্ছে। আর রাশিয়া বেরিয়ে যাওয়ার পর গ্রুপটির নামকরণ পুনরায় কিন্তু G7 হয়ে যায়, ঠিক আছে। ইউরোপিয়ান ইউনিয়ন যেটা রয়েছে ইইউ, যেটা কিন্তু 1977 সালে থেকে নিয়মিতভাবে G7 সভায় অংশগ্রহণ করে আসছে, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন। এবার আমরা দেখে নেব G7 শীর্ষ সম্মেলন সম্পর্কিত বিভিন্ন তথ্য। G7 রাষ্ট্র ও সরকার প্রধানদের একটি শীর্ষ সম্মেলন, যেটা 1975 সালে ফ্রান্সের রম্বইলেটে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছর G7 একটি যে সদস্য বার্ষিকী, যেটা কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রতি বছর কিন্তু একটা বার্ষিক সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়, যেখানে এই 7টি দেশ কিন্তু একসাথে তাদের বিভিন্ন বিষয়ে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে থাকে। এখানে আমাদের রয়েছে G7 শীর্ষ সম্মেলন প্রতি বছর যে সদস্য দেশগুলোর মধ্যে নিম্নলিখিত ক্রমে কিন্তু আবর্তিত হয়, অর্থাৎ G7 যে সম্মেলনটা রয়েছে এটা কিন্তু প্রতি বছর যে দেশগুলো রয়েছে তাদের মধ্যেই কিন্তু ক্রমান্বয়ে এটা কিন্তু বিভিন্ন দেশ কিন্তু হোস্ট করতে থাকে। যেমন আমাদের এখানে রয়েছে ফ্রান্স, প্রথমে ফ্রান্স হোস্ট করলো, তারপরে বছর দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইটালি, কানাডা, এইভাবে কিন্তু এই সাইকেলটা কিন্তু চলতে থাকে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখছি বিগত G7 শীর্ষ সম্মেলন, যেগুলো আমরা দেখে নেব। এর আগের বছর 2024 যে G7 শীর্ষ সম্মেলন আয়োজক দেশ ছিল কে? ইটালি কিন্তু 50তম সংস্করণ কিন্তু এটা হোস্ট করেছিল, ঠিক আছে। ইটালির প্রধানমন্ত্রী কে ছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ, এক্সামও জিজ্ঞাসা করা হতে পারে, যেটা কিন্তু জর্জিয়া মেলোনি। তিনি কিন্তু ইটালির প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু 50তম G7 শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব তিনি করেছিলেন। G7 শীর্ষ সম্মেলন যেটা কিন্তু আমরা দেখব 2023 সালে, যেখানে কিন্তু জাপানের হিরোশিমায় কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? জাপানের হিরোশিমা। প্রথম G7 শীর্ষ সম্মেলন যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ফ্রান্সের যেটা কিন্তু 1975 সালে ফ্রান্সের রম্বইলেটে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল প্রথম শীর্ষ সম্মেলন G7 এর। এর পরবর্তী আমরা দেখে নেব যে সমস্ত নেতাদের এখানে আমন্ত্রিত করা হয়েছে G7 2025-এ, সেই সমস্ত নেতাদের নাম। অবশ্যই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কিন্তু আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রিত করা হয়েছে এই G7 সম্মেলনে, যেটা কানাডায় হোস্ট হয়েছে 2025-এর 21 নম্বর এডিশনে। তো চলো আমরা এটা পরবর্তীতে দেখছি, তার আগে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা লাস্ট 2020-21 এক্সামের 133টা শিফটের সলিউশন বাংলা ভাষায় এখানে দেওয়া রয়েছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং পিডিএফটা দুটো পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে। 5000+ কোশ্চেনের সলিউশন, যেটা কিন্তু বাংলা ভাষায় ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে। 99 টাকা দিয়ে তোমরা সকলে এটা পেয়ে যাবে। আর এটা কিন্তু আপকামিং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আগেও বলেছিলাম। তোমাদের এক্সামে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে অলরেডি চলে এসেছে, যারা কিন্তু স্টুডেন্টের মাধ্যমে কিন্তু আমরা রিভিউটা পেয়েছিলাম। অবশ্যই কিন্তু এই নম্বরে তোমরা যোগাযোগ করবে এই পিডিএফটি নেওয়ার জন্য। 99 টাকা দিয়ে তোমরা কিন্তু 5000+ জিকে কোশ্চেন, যেটা কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে CBT 1 এর যে কমন এক্সাম হয়েছিল 2020-21-এর 133টা শিফটের সলিউশন বাংলা ভাষায় তোমরা এটা পেয়ে যাবে। এবং এই চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো শিফটের ডিটেল সলিউশন কিন্তু করানো রয়েছে, অবশ্যই সেটা তোমরা দেখে নিতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের আগে থেকেই বলেছিলাম যে এনটিপিসির জন্য তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ রয়েছে। মোটামুটি 10টা পর্যন্ত এখনো পর্যন্ত যেটা আমরা অনুমান করেছিলাম সেরকমই কিন্তু তোমাদের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি আসছে। তো আন্ডার গ্র্যাজুয়েটেও কিন্তু এরকমই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে এবং জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, এবং তার সাথে কিন্তু এই যে জিস্ট রয়েছে 50টা পেজের, যেটা কিন্তু আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে কোশ্চেনগুলো। এখান থেকে কিন্তু বেশিরভাগটা কোশ্চেন আমাদের কিন্তু কভার করা হয়েছে এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় অলরেডি অনেক প্রশ্ন কিন্তু এসেছে। তো যাদের প্রয়োজন রয়েছে এটা কিন্তু তোমরা সকলে নিয়ে যেতে পারো, যেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসে টপ 100 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল 1200+ কোশ্চেন হয় এবং 50টা পেজের জিস্ট আছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সুতরাং যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এবং 80 টাকা দিয়ে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে।
আর এখান থেকে প্রশ্ন আসছে, আমরা কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে 80%-এর ওপর যে আমাদের কমন, সেটা কিন্তু অলরেডি আমরা দিয়ে এসেছি। বাট কয়েকটা শিফটে হয়তো তোমাদের 5-6টা কিন্তু কমন এসেছিল, ঠিক আছে, সেটাও দেখে রাখতে হবে, কারণ বিভিন্ন শিফটে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, কোন শিফটে কত কোশ্চেন আসছে সেটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ফিক্সড কিন্তু তোমরা কিন্তু 80% স্কোর কিন্তু করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমাদের মোটামুটি এপ্রিল 2025 পর্যন্ত কমপ্লিট করে যেতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, মোটামুটি এপ্রিল 2025-এর পর্যন্ত কভার করতে হবে। সুতরাং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আমাদের কাছে রয়েছে, যেটা 75 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে। এখানে টোটাল কিন্তু তোমাদের প্রতি মাসের মোটামুটি কোশ্চেনের যদি কথা বলি, তাহলে কিন্তু এখানে 450-এর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটি মাসের। 2025-এর কথা বলছি, যেটা প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত একদম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে কিন্তু রাখা রয়েছে বেঙ্গলি ভার্সানে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট যারা সামনে এসএসসির এক্সামগুলো দেবে, এবং রেলওয়ের অন্যান্য এক্সামগুলো রয়েছে। তাছাড়া রয়েছে আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গলের যে এখনো বিজ্ঞপ্তি হয়তো জারি করা হয়নি, সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো একদম কিন্তু গুরুত্বপূর্ণ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একদম ওয়ান স্টপ সলিউশন, ঠিক আছে। এছাড়া জীবন বিজ্ঞানে যে আমাদের লাস্ট 10 বছরের আমাদের যে কোয়েশ্চেনগুলো এসেছিল আর আরআরবির, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের এনটিপিসিতেও কিন্তু এসেছে, ঠিক আছে, সেটা তোমাদের বলে রাখলাম। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে নিয়ে নেবে, যেটা কিন্তু তোমাদের যাদের তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, এলপি টেকনিশিয়ান, যেখানে কিন্তু সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে, বা তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এক্সাম দেবে এনটিপিসি, তাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে বায়োলজি, যেটা লাস্ট 10 ইয়ার্সের 1250+ নাম্বার অফ কোশ্চেন রয়েছে, 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে। সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রেলেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসিরও কিছু কোশ্চেন এখানে রাখা আছে, এবং এটা কিন্তু তোমরা 70 টাকার মধ্যে পেয়ে 70টা পেজের কিন্তু এখানে রয়েছে, এবং 60 টাকা দিয়ে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলের তোমরা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই যুক্ত হয়ে থাকবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার প্রথম সবার আগে দেওয়া হয়। এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফ সব দেখতে পাবে, এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য। এই সমস্ত পিডিএফগুলো অবশ্যই তোমাদের দরকার রয়েছে, কারণ সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অবশ্যই সেটা নিয়ে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে। আরপিএফ এসআই 2024, এখান থেকেও কিন্তু এনটিপিসিতে অনেক প্রশ্ন এসেছে, অলরেডি কিন্তু 10-11টা কোশ্চেন কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এনটিপিসি, পিওয়াইকিউ গুরুত্বপূর্ণ তো রয়েছে, তার সাথে রয়েছে আমাদের এসএসসি জিডি 2024-এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা তোমরা 50 টাকা দিয়ে পেয়ে যাবে, এবং সামনে 2025-এরটা পাবে যারা 2026-কে টার্গেট করছো তাদের জন্য বলছি। তো চলো এবার আমরা দেখে নিই যে G7 সম্মেলনের, যেটা কানাডায় 51তম সামিট হয়েছে এই বছর, যেটা কিন্তু এখনো হচ্ছে এবং আগামীকাল শেষ হবে। এখানে আমন্ত্রিত নেতাদের মধ্যে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি ছিলেন, তার নাম লুইস ইনাসিও লুলা দা সিলভা। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্থনি আলবানিজ, মেক্সিকোর রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন ক্লাউডিয়া সেনবাউম। এছাড়া দক্ষিণ কোরিয়ার ছিলেন রাষ্ট্রপতি, যার নাম লি জে মিয়ং। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন সিরিল রামাফোসা, এটা সিরিল নয়, এটা ক্রিল রামাফোসা হবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। আচ্ছা, এখানে পরবর্তী আমাদের রয়েছে ইউক্রেন থেকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট, আমরা সকলেই তার নাম জানি, তাই তো। তো ভ্লাদিমির জেলেনস্কি, তিনি কিন্তু উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি। সংযুক্ত আরব আমিরাত, সেখানকার প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, যার নাম মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, যার নাম প্রবিও সোবিয়ান্তো। এছাড়া ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স, যার নাম মোহাম্মদ সিল সালমান। ওকে, সালমান খান নয়, কিন্তু মোহাম্মদ বিন সালমান। আচ্ছা, এখানে আমরা দেখে নেব ভারত এবং যে আমাদের G7 এর সম্পর্কে বিশেষ যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে। যেমন ভারত কিন্তু G7 এর সদস্য নয়, এটা কিন্তু দেখে রাখতে হবে, ভারত G7 এর সদস্য কিন্তু নয়, ঠিক আছে। এখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে তাকে কিন্তু আহ্বান জানানো হয়েছে, তাদের কিন্তু আমন্ত্রিত করা হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু সেই কোশ্চেনের মাধ্যমে দেখে নেব তাদের কিভাবে আমন্ত্রিত করা হয়েছে, ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারতকে প্রায়শই কিন্তু এখানে G7 এর যে আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়। তো এই যে জিনিসটা তোমাদের কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, ভারত কিন্তু কোন সেকশনে, অর্থাৎ কিসের মাধ্যমে ভারত কিন্তু এখানে আমন্ত্রিত পেয়েছে, সেটা হচ্ছে আউটরিচ সেকশন যেটা রয়েছে, সেই মাধ্যমে কিন্তু এখানে কিন্তু ভারতকে আমন্ত্রিত জানানো হয়েছে। এটি প্রমাণ করে যে বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা এবং প্রভাব ক্রমাগত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমরা বহুবার প্রমাণিত করে এসেছি। কারণ ভারত সারা বিশ্বের চতুর্থ অর্থনীতিতে এবং ব্যাপক পরিমাণে কিন্তু তার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে কিন্তু ভারত তার শক্তি কিন্তু বাড়াচ্ছে, ঠিক আছে। তো ভারত এখন উন্নতিশীল একটা দেশ, ঠিক আছে, উন্নয়নশীল, অবশ্যই কিন্তু আরও উন্নত আমরা কিন্তু সেটা চাইবো সকলে, তাই তো। অবশ্যই একটা বিশ্ব মঞ্চে কিন্তু ভারতের কিন্তু একটা মর্যাদা রয়েছে এবং তার প্রভাব কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা দেখেছি। ভারতকে আমন্ত্রণ জানানোর আরও কারণ রয়েছে, যেমন
ভারতের যে বৈশ্বিক অর্থনীতির ব্যবস্থা যেটা তোমাদের বললাম, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম যে অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যার জনসংখ্যা 1.4 বিলিয়নের থেকেও বেশি। ঠিক আছে, এই যে আমাদের আদমশুমারি হতে যাচ্ছে সাল 2027 থেকে, তো এই যে সাল 2027-এর পর যখন আদমশুমারিটা হবে তখন আমরা ডিটেলস জানতে পারবো ভারতের টোটাল জনসংখ্যা, টোটাল পপুলেশন কত রয়েছে, একদম অন পেপার। ঠিক আছে, পেন পেপারে আমরা কিন্তু সবকিছু জানতে পারবো। G7 সম্মেলনে ভারত কি রয়েছে? কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক জোসেফ কার্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G7 শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি G7 শীর্ষ সম্মেলনে ভারতের 12তম অংশগ্রহণ। ভারত কতবার অংশগ্রহণ করছে এই নিয়ে কিন্তু 12 বার। ঠিক আছে, 12 টাইমস। G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর টানা ষষ্ঠ অংশগ্রহণ, অর্থাৎ 12টা কিন্তু ভারত কিন্তু যোগদান করেছে, তার মধ্যে টোটাল 6টাই কিন্তু যোগদান করেছে হচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এক্সামের জন্য। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন সালে এখানে যুক্ত হয়েছেন, যেমন সাল 2019, 2021, 2022, 2023, 2024 এবং এই বছর 2025। এই নিয়ে টোটাল পরপর 6বার কিন্তু ভারত কিন্তু G7 এর আউটরিচ সেশনে কিন্তু অংশগ্রহণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। G7 আউটরিচ সেশন যেটা কি রয়েছে, আউটরিচ মিটিংটা কি? G7 দেশগুলি ছাড়াও কিছু G7 দেশগুলি, অর্থাৎ তাদেরকে কিন্তু, যেমন আমাদের ইন্ডিয়া রয়েছে, G7 এর অংশ তো নয়, কিন্তু এদেরকে কিন্তু বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। এই যে বিশেষ যে অধিবেশনগুলি সেটাকেই কিন্তু বলা হয় আউটরিচ মিটিংস, যেখানে কিন্তু ভারতের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো কিন্তু ভারত জানায়। ঠিক আছে, এই সমস্ত সদস্য দেশ, তারা, যেমন আমাদের ভারত, তারা কিন্তু সদস্য নয় G7, কিন্তু ভারত যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তারা কিন্তু সেগুলো উপস্থাপন করবে, সমস্ত কিছু তারা শুনবে। এই নিয়ে কিন্তু সবার মধ্যে কিন্তু মিটিংটা হবে। ঠিক আছে, শুধুমাত্র এদের মেম্বারদের মধ্যে নয়, যারা আউটরিচ মেম্বারগুলো রয়েছে, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদেরও কিন্তু গুরুত্ব রয়েছে এই মিটিংয়ের মাধ্যমে। ঠিক আছে, কানাডা এই বছরের আউটরিচ সেশনের জন্য ভারত, অস্ট্রেলিয়া, ইউক্রেনকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। এবার আমরা দেখে নেব কিছু এমসিকিউ কোয়েশ্চেন, যেখানে আমাদের পুরোটা একদম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমাদের কোয়েশ্চেন রয়েছে, কোন দেশ 2025-এর G7 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? আশা করছি তোমরা এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পারবে, সকলে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কানাডা। 51তম এডিশন 2025-এর যে কানাডায় শীর্ষ সম্মেলন হয়েছে, যেটা কিন্তু G7 সম্মেলন, আর এখানে ভারতও যোগদান দিয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন, G7 শীর্ষ সম্মেলন 2025 কোন তারিখ থেকে কোন তারিখে এটা অনুষ্ঠিত হচ্ছে? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত কিন্তু এই তারিখের মধ্যে G7 শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, 2025 সালে G7 শীর্ষ সম্মেলন কানাডার কোন প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে? যেটা কিন্তু আমরা আগেও দেখেছি, কানানাক্সিক্স যে আলবার্টা অঞ্চলটি রয়েছে কানাডার, সেখানে কিন্তু এই নিয়ে 2বার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে G7 সম্মেলন। পরের কোশ্চেন আছে, G7 সম্মেলন কোন সংস্করণ 2025-এ অনুষ্ঠিত হচ্ছে? যেটা কিন্তু 51তম এডিশন কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে 2025-এ। ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে। ঠিক আছে, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে। অবশ্যই এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নেবে, কারণ এই চ্যানেলে কিন্তু এসএসসি, রেলওয়ের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ কিন্তু তোমরা পেয়ে যাবে। আপকামিং আমাদের যে এসএসসি এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানেই পাবে। এখানে আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো রয়েছে সবই কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। G7 শীর্ষ সম্মেলন 2025 সভাপতিত্ব কে করেছেন? অবশ্যই যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে মার্ক কার্নি। তিনি কে? অবশ্যই কানাডার কিন্তু প্রাইম মিনিস্টার, যেহেতু কানাডায় হচ্ছে তো কানাডার প্রাইম মিনিস্টার তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করবেন, তাই তো, মার্ক কার্নি তার নাম। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন, 2025 সালে G7 সম্মেলন শীর্ষ সম্মেলনে ভারত কোন মর্যাদায় এখানে আহ্বান জানানো হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে বিশেষ বিশিষ্ট দেশ, যেটাকে আমরা আউটরিচ কান্ট্রি বলে থাকি, সেখানে কিন্তু ভারত কিন্তু এখানে যোগদান করেছে, তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আর ভারতের থেকে গিয়েছেন কে? আমাদের পিএম নরেন্দ্র মোদী। 2025 সালে G7 শীর্ষ সম্মেলনে অধীনে বিদেশ মন্ত্রীদের বৈঠক কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কখন হয়েছিল এবং কোথায় হয়েছিল? যেটা কিন্তু 12 থেকে 14 মার্চের দিকে হয়েছিল সালেভয়েক্সে। তো অপশন নাম্বার 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন আছে,
G7 শীর্ষ সম্মেলন 2025, এখানে কানাডা কতটি দেশকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে? অর্থাৎ আমাদের ভারত ইনক্লুড রয়েছে এর মধ্যে। টোটাল 10টি দেশকে এখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে কানাডার পক্ষ থেকে। পরে কোশ্চেন আছে, G7 ইউরোপিয়ান ইউনিয়ন কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? তো G7 ইউরোপিয়ান ইউনিয়ন কি রকমের, এখানে কিন্তু কি ধরনের তারা ভূমিকা পালন করেছে? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা, আলোচনায় অংশগ্রহণ করে কিন্তু আনুষ্ঠানিকভাবে সদস্য হিসাবে গণ্য হয় না। অর্থাৎ আমাদের ভারতের মতোই ইউরোপিয়ান ইউনিয়ন, যে কিন্তু আলোচনায় অংশগ্রহণ করছে অথচ কিন্তু কোনো রকমভাবে সদস্য হিসাবে গণ্য হচ্ছে না। ঠিক আছে, তো এখানে কিন্তু অবশ্যই এটা তোমরা দেখে রাখবে। আর এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার কোনো দেশ নয়। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন মানে হচ্ছে একটা সংঘ, অর্থাৎ একটা মানে কতগুলো দেশের একটা সমষ্টি, যেখানে কিন্তু টোটাল 27টা কিন্তু দেশ রয়েছে। ঠিক আছে, তোমাদের বলে রাখি এখানে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের টোটাল কিন্তু 27টা দেশ রয়েছে, যার হেডকোয়ার্টার জিজ্ঞাসা করা হয় বেলজিয়ামের ব্রাসেলসে এর হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। চলো পরে কোশ্চেন দেখি। আচ্ছা, ও আচ্ছা, এখানে তোমাদের লেখাই রয়েছে সবকিছু। তো টাইপিস্ট তো এখানে সবকিছু লিখে রেখেছে। এখানে বলা আছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ইউরোপের টোটাল 27টি দেশের মধ্যে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক ইউনিয়ন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সাল 1993 সালের 1 নভেম্বর নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্টে। ঠিক আছে, এবং এখানে কিন্তু সদর দপ্তর তথা হেডকোয়ার্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অনেকবার পরীক্ষায় এসেছে। 27টা দেশের সমষ্টি এটা ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এর হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলস। ঠিক আছে, আর তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, অবশ্যই তোমরা জানাবে NATO নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, NATO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্কে কোশ্চেন থাকছে। পরে কোশ্চেন আছে, কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলন 2025 ভারতের নেতৃত্ব কে দিয়েছেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে G7 শীর্ষ সম্মেলন 2025 ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দান করেছেন তার নাম নরেন্দ্র মোদী। অবশ্যই PM নরেন্দ্র মোদী তিনি কিন্তু উপস্থিত ছিলেন। পরে কোশ্চেন, 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন G7 শীর্ষ সম্মেলনটি টানা অংশগ্রহণ করেছেন? অর্থাৎ এখানে বলা হয়েছে যে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন G7 শীর্ষ সম্মেলনটাতে টানা অংশগ্রহণ করেছেন? তো আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই 6 বার। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্নটা একটু ভুল আছে। এখানে টোটাল তোমাদের এখানে প্রশ্নটা হবে যে টোটাল প্রধানমন্ত্রী G7 সম্মেলনে 2025 পর্যন্ত কতবার তিনি অংশগ্রহণ করেছেন টানা, সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 2019 থেকে শুরু করে তিনি কিন্তু টানা 6 বার কিন্তু এখানে G7 সম্মেলনে যে কটা হয়েছে সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন। ঠিক আছে, আর টোটাল ভারত অংশগ্রহণ করেছে 12 বার, যার মধ্যে আমাদের এই PM নরেন্দ্র মোদী তিনি কিন্তু 6 বার কিন্তু অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, পরে কোশ্চেন, G7 সম্মেলনে কারা প্রধানত অংশগ্রহণ করে থাকে? তো অবশ্যই এখানে দেখতে হবে G7 সম্মেলনে কারা অংশগ্রহণ করে। G7 রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান অবশ্যই, তো তারা তো অবশ্যই করবেন। এছাড়া রয়েছে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি, ইউরোপীয় কমিশনের সভাপতি, অবশ্যই সকলেই কিন্তু এখানে কিন্তু উপস্থিত থাকে G7 সম্মেলনে। তো আমাদের অপশন নাম্বার 4 হবে। পরে কোশ্চেন, 2025 সালে G7 সম্মেলনে কোন বার্ষিকী এটা পালিত হচ্ছে? যেটা কিন্তু আমরা সকলেই জানি, এটা কিন্তু 2025 সালে যেটা কিন্তু 51তম এডিশন কিন্তু এটা হচ্ছে। পরে কোশ্চেন, শীর্ষ সম্মেলন G7 সামিট 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ এটা হোস্ট কান্ট্রি কে ছিল? রাইট অ্যান্সার যেটা কিন্তু হবে, যেটা কিন্তু ইটালি কিন্তু এটা অনুষ্ঠিত করেছিল। ইটালি কোথায় হয়েছিল? এটা আপুলিয়াতে। পরে কোশ্চেন আছে, তাহলে ইটালি কতবার G7 শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে 7 বার। টোটাল 7 বার কিন্তু G7 সম্মেলনে সভাপতিত্ব করেছে ইটালি। পরে কোশ্চেন আছে, কি আছে, 2025 সালে ভারত কতবার G7 সম্মেলন অংশগ্রহণ করেছে? তো টোটাল কিন্তু 2025 সাল পর্যন্ত ভারত কিন্তু টোটাল 12 বার কিন্তু অংশগ্রহণ করেছে এই G7 সম্মেলনে, অতিথি দেশ হিসাবে অবশ্যই। পরে কোশ্চেন আছে, G7 শীর্ষ সম্মেলন 2023 এটা কোথায় হয়েছিল? অবশ্যই এটা আমাদের দেখে রাখতে হবে, যেটা কিন্তু জাপানের হিরোশিমাতে হয়েছিল G7 2023 শীর্ষ সম্মেলনটি। পরবর্তী প্রশ্ন আছে, 48তম G7 সম্মেলন 2022 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটাও কিন্তু হয়েছে, যেটা কিন্তু জার্মানির বাভেরিয়ান এই অঞ্চলে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 48তম G7 সামিট, যেটা 2022 অনুষ্ঠিত হয়েছে। G7 কতগুলি
এখানে কত সালে এখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল G7। তো আমরা কিন্তু প্রথমেই এটা দেখে নিয়েছিলাম, যেটা কিন্তু গ্রুপ অফ 7 G7, যেটা কিন্তু সাল 1975 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে কোশ্চেন, G7 প্রতিষ্ঠিত হওয়ার সময় এতে কতগুলো দেশ ছিল? তো আমরা প্রথমে দেখেছিলাম G7 যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু এখানে 6টি দেশ ছিল, ঠিক আছে? তখন কিন্তু G6 ছিল, এবং পরবর্তীতে এখানে কিন্তু যোগ দিয়েছিল কে? অবশ্যই কিন্তু কানাডা। কানাডা কিন্তু G7 এ এখানে কিন্তু যোগদান করেছিল, যেখানে কিন্তু G6 থেকে সেটা কিন্তু G7 এ রূপান্তরিত হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু এই G7 আবার G8 এ রূপান্তরিত হয়েছিল, ঠিক আছে? যেখানে কিন্তু যোগদান করেছিল রাশিয়া, এবং রাশিয়াকে কিন্তু 2014 সালে আবার এটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা কিন্তু ফাইনালি যেটা পেয়েছি সেটা হচ্ছে G7, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখি। প্রথম এবং একমাত্র G6 শীর্ষ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা বলো, কানাডা কত সালে এখানে G7 এ যোগদান করেছে? অবশ্যই কিন্তু আমরা দেখেই নিয়েছি যে কানাডা কিন্তু G7, অর্থাৎ প্রথমে ছিল G6, তারপরে কিন্তু G7, অর্থাৎ তার পরের বছর। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কোনটা? 1976 সালে, ঠিক আছে? 1975 এটা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং 1976 কিন্তু কানাডা কিন্তু যোগদান করছে G7। পরের কোশ্চেন যেটা আমরা দেখছি, প্রথম এবং একমাত্র G6 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা? রাম্বৌলেট, ফ্রান্স, ঠিক আছে? এখানে কিন্তু এটা হয়েছিল। পরের কোশ্চেন আছে, রাশিয়া কত সালে G7 এ যোগ দেয়? অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে রাশিয়া কিন্তু যোগ দিয়েছিল সাল 1998-তে। রাশিয়া যোগদান করেছিল G7 এ। পরের কোশ্চেন, রাশিয়াকে আবার কিন্তু বহিষ্কার করা হয়েছিল, যেটা কিন্তু আমরা আগেই বলেছিলাম যে G7 থেকে যেটা কিন্তু G8 এ হয়েছিল। তো অবশ্যই এটা কিন্তু তোমরা সকলে এটা বলে দেবে, আমরা কিন্তু উত্তর কিন্তু একটু আগেই তোমাদের বলে দিয়েছিলাম। তো এর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন যেটা রয়েছে এটা কোশ্চেন, আর একটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ন্যাটো, যেটা কিন্তু হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে। এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং পরবর্তী যদি তোমাদের কোনো রকম অন্য কোনো টপিক তোমাদের যদি প্রয়োজন হয় সেটাও তোমরা কিন্তু জানাতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে এই যে টেলিগ্রাম রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এছাড়া ইউটিউব চ্যানেল দুটোই রয়েছে, দুটোতেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাস এআইআর একাডেমিতে। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এই যে পিডিএফগুলো রয়েছে পিডিএফগুলোর জন্য যার যেটা প্রয়োজন রয়েছে সেটার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে ডাইরেক্ট। এই যে রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমাদের প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আপকামিং সমস্ত এক্সাম। এবং এখানে কিন্তু তোমরা দেখে রাখবে মে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, সেটা সামনেই। আর এখানে এসএসসি জিডি যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাস কিন্তু তোমাদেরও আসবে, টেনশন নেই। এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমাদের কিন্তু ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি 2024-এর কিছু কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া ছিল, কিছু শিফট, যেটা তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এসএসসি জিডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে, একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আর রেলওয়ের জন্য তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্লে লিস্ট পুরো একদম প্রপারভাবে। এনটিপিসি পিওয়াইকিউ কারো প্রয়োজন হলে এটা কিন্তু 5000 প্লাস কোশ্চেন রয়েছে, 99 টাকা তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন আসছে, আন্ডার গ্রাজুয়েট যারা রয়েছে অবশ্যই তাদেরকে বলবো এটা কিন্তু অবশ্যই তোমরা কাছে রাখবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।